আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফরগেটিং অর্থাৎ বিস্মৃতি অর্থাৎ বিস্মরণ। এই বিস্মৃতি কী, এর কারণ কী, কী কী কারণে আমাদের মধ্যে বিস্মৃতি বা বিস্মরণ ঘটে থাকে তথ্যের, সেগুলি সম্পর্কে আজ আমরা জানব। আজ আমরা প্রথমেই জানব হোয়াট ইজ ফরগেটিং অর্থাৎ বিস্মৃতি কী। প্রথমেই আছে ফরগেটিং ইজ দ্য প্রসেস অফ রিমুভ হুইচ ফ্রম দ্য কনসিয়াসনেস অফ এ লার্নড এক্সপিরিয়েন্স ওভার টাইম। অর্থাৎ কি না, ফরগেটিং ইজ দ্য প্রসেস অফ রিমুভ অর্থাৎ বিস্মৃতি হলো, ফরগেটিং হলো অপসারণের একটি প্রক্রিয়া, যেটি কি করে না, হুইচ ফ্রম দ্য কনসিয়াসনেস অফ এ লার্ন এক্সপিরিয়েন্স ওভার টাইম, যে সময়ের ব্যবধানে কোনো শিখনলব্ধ অভিজ্ঞতা চেতন থেকে রিমুভড হয়ে যায়, অপসৃত হয়ে যায় বা অপসারণ হয়ে যায়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকেই বলা হয় ফরগেটিং অর্থাৎ ফরগেটিং ইজ দ্য প্রসেস অফ রিমুভ হুইচ ফ্রম দ্য কনসিয়াসনেস অফ এ লার্নড এক্সপিরিয়েন্স ওভার টাইম, অর্থাৎ সময়ের ব্যবধানে কোনো শিখনলব্ধ অভিজ্ঞতার চেতনা থেকে অপসৃত হওয়ার ঘটনাকেই বলা হয় বিস্মৃতি। সারা জীবন ধরে আমরা যা কিছু শিখি তার সব কিছুই কিন্তু আমাদের কখনোই মনে থাকে না। কিছু শেখার পর যত সময় যেতে থাকে বা আমরা যত নতুন জিনিস শিখতে থাকি, তখন পূর্বের শেখা জিনিসগুলির আর সব কিছু মনে থাকে না। একে আমরা বলি ভুলে যাওয়া বা বিস্মৃতি। অর্থাৎ সময়ের ব্যবধানে কোনো শিখনলব্ধ অভিজ্ঞতা যদি চেতন মন থেকে অপসৃত হয়, তখন সেই ঘটনাকে বলা হয় বিস্মৃতি। সেকেন্ড, ফরগেটিং রেফার্স টু দ্য inability to retrieve previously stored information, অর্থাৎ ভুলে যাওয়া বা বিস্মৃতি বা বিস্মরণ বলতে বোঝায় যে পূর্বের সঞ্চিত কোনো তথ্য বা বিষয় বা জ্ঞান পুনরুদ্রেক বা পুনরুদ্ধার করতে অক্ষমতা। অর্থাৎ কি, পূর্বের সঞ্চিত কোনো তথ্য বা বিষয় বা কোনো জ্ঞান পুনরুদ্ধার করতে বা পুনরুদ্রেক করতে অক্ষমতাকে বোঝাই হচ্ছে বিস্মৃতি বা বিস্মরণ। নেক্সট হচ্ছে হোয়েন ইউ ফরগেট সামথিং ইট মিনস দ্যাট ইট ইজ আনঅ্যাভেলেবল টু ইউ অ্যাট দ্য টাইম ইউ আর ট্রাইং টু রিমেম্বার ইট, নট দ্যাট ইট ইজ গন ফর এভার। দ্য ইনফরমেশন মে বি স্টোর ইন ইউর মেমোরি, but for some reason you cannot retrieve it when you want to। অর্থাৎ কি বলছে যে when you forget something, যখন তুমি কিছু ভুলে যাও, ইটস মিন, এটার মানে দ্যাট যে ইট ইজ আনঅ্যাভেলেবল টু ইউ অ্যাট দ্য টাইম ইউ আর ট্রাইং টু রিমেম্বার ইট। অর্থাৎ কি, যখন তুমি মনে করতে চাইছো তখন সেটা তোমার কাছে অ্যাভেলেবল হচ্ছে না, অনুপলব্ধ অবস্থায় আছে। নট দ্যাট ইট ইজ গন ফর এভার, অর্থাৎ এটি কখনোই পুরোপুরিভাবে লোপ পেয়ে যাচ্ছে না। দ্য ইনফরমেশান মে বি স্টোর ইন ইউর মাইন্ড, স্মৃতিতে তথ্যটি সঞ্চিত থাকতে পারে। মেবি ইনফরমেশান স্টোর থাকতে পারে তোমার মেমোরিতে, বাট কিন্তু ফর সাম রিজন ইউ ক্যানট রিট্রাইভ ইট, কিন্তু কিছু কারণের জন্য তুমি সেটাকে পুনরুদ্ধার করতে পারছো না, রিট্রাইভ করতে পারছো না। হোয়েন ইউ ওয়ান্ট টু, যখন তুমি সেটাকে চাইছো পুনরুদ্ধার করতে, ঠিক সেই সময় সেটাকে কোনো কারণবশত তুমি সেটা পুনরুদ্ধার করতে পারছো না, ফলে তুমি তথ্যটি পুনরুদ্ধার করতে পারছো না। এই প্রক্রিয়াটিকেই বলা হয় বিস্মৃতি অর্থাৎ বিস্মরণ। ঠিক আছে, এরপর আসছি ডেফিনেশন অফ ফরগেটিং, অর্থাৎ বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদদের দেওয়া ফরগেটিং অর্থাৎ বিস্মৃতির সংজ্ঞা। প্রথমে অ্যাকর্ডিং টু মান 1967 খ্রিস্টাব্দে তিনি একটি সংজ্ঞা দেন, সেটি হচ্ছে ফরগেটিং ইজ দ্য লস, টেম্পোরারি অর পারমানেন্ট, অফ দ্য অ্যাবিলিটি টু রিকল অ্যান্ড রিকগনাইজ সামথিং লার্নড আর্লিয়ার। অর্থাৎ কী বলতে চাইছেন মান বলতে চাইছেন যে পূর্বার্জিত কোনো বিষয়কে স্থায়ী বা অস্থায়ীভাবে, টেম্পোরারি বা পার্মানেন্টলি
অর্থাৎ স্থায়ী বা অস্থায়ীভাবে স্মরণ করার অক্ষমতাকেই বিস্মৃতি বলা হয়। রিকল অর রিকগনাইজ সামথিং লার্ন আর্লিয়ার, অর্থাৎ কোনো বিষয়বস্তু, পূর্বার্জিত কোনো বিষয়বস্তু স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে স্মরণ করার অক্ষমতাকেই বলা হয় বিস্মৃতি। সেকেন্ড, অ্যাকর্ডিং টু ড্রাইভার 1952 খ্রিস্টাব্দে যে সংজ্ঞাটি দিয়েছেন ফরগেটিং সম্পর্কে, সেটি হলো ফরগেটিং মিনস failure at any time to recall an experience when attempting to do so or to perform an action previously learned। অর্থাৎ কি না, কোনো সময়ে কোনো অভিজ্ঞতা বা পূর্বার্জিত অভিজ্ঞতা বা কোনো কাজ পুনরায় সম্পূর্ণ করতে ব্যর্থ হওয়াকেই বলা হচ্ছে বিস্মৃতি। থার্ড, অ্যাকর্ডিং টু ভাটিয়া শিক্ষাবিদ বা মনোবিদ ভাটিয়া ফরগেটিংয়ের যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি হলো ফরগেটিং ইজ দ্য ফেইলিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল টু রিভাইভ ইন কনসিয়াসনেস অ্যান আইডিয়া অর গ্রুপ অফ আইডিয়াস উইদাউট দ্য হেল্প অফ দ্য অরিজিনাল স্টিমুলি। অর্থাৎ কি না, অরিজিনাল স্টিমুলি অর্থাৎ মূল উদ্দীপকের সাহায্যে, হেল্প অফ দ্য অরিজিনাল স্টিমুলি অর্থাৎ মূল উদ্দীপকের সাহায্যে অতীত কোনো ভাবনা বা ভাবনাগুলিকে চেতন মনে নিয়ে আসার ব্যর্থতাই হচ্ছে বিস্মৃতি। অর্থাৎ ফরগেটিং ইজ দ্য ফেলিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল টু রিভাইভ ইন কনসিয়াসনেস অ্যান আইডিয়া, কোনো ভাবনা বা চেতনা যদি আমরা নিজের চেতন মনে না নিয়ে আসতে পারি, রিভাইভ ইন কনসিয়াসনেস অ্যান আইডিয়া অর গ্রুপ অফ আইডিয়াস উইদাউট দ্য হেল্প অফ দ্য অরিজিনাল স্টিমুলি, অর্থাৎ মূল উদ্দীপকের সাহায্য ব্যতীত যদি কোনো ভাবনা বা ভাবনাগুলিকে চেতন মনে নিয়ে আসার ব্যর্থতাই হচ্ছে বিস্মৃতি। অর্থাৎ মূল উদ্দীপকের সাহায্যে ব্যতীত যদি কোনো ভাবনাকে আমরা চেতন মনে নিয়ে আসতে না পারি, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে বিস্মৃতি অর্থাৎ বিস্মরণ বা ফরগেটিং। এরপর জানব বিস্মৃতির কারণসমূহ। কী কী কারণে আমাদের বিস্মৃতি ঘটে, আমরা কেন ভুলি। আমরা যে ভুলে যাই এটি একটা বড় সমস্যা। অবশ্য ভুলে যাওয়ার প্রয়োজন আছে আমাদের প্রত্যেকের জীবনে। তা না হলে ছোটোবেলা থেকে যেসব অসংখ্য অভিজ্ঞতা আমাদের মধ্যে হয় তা যদি সবসময় মনে থাকে, আমাদের জীবন অসহ্য হয়ে উঠবে। আর তাই যদি হতো তাহলে নতুন জীবন আমরা শিখতে পারতাম না বা নতুন কিছু আমরা জীবনে শিখতে পারতাম না। তাই আমরা যত শিখি তত ভুলিও। তাই এই বিস্মৃতিকে স্মরণক্রিয়ার একটি অঙ্গ হিসাবে ধরা যায়। আমরা বলতেই পারি যে বিস্মৃতি ছাড়া কখনো স্মরণক্রিয়া সম্পন্ন হতে পারে না। মনোবিজ্ঞানী রিবো একটি মন্তব্য করেছেন, সেটি হলো ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি, অর্থাৎ বিস্মৃতি হলো স্মরণক্রিয়ার একটি অন্যতম শর্ত, এসেনশিয়াল কন্ডিশন অর্থাৎ গুরুত্বপূর্ণ শর্ত। তো ফরগেটিং ইজ অ্যান এসেনশিয়াল কন্ডিশন অফ মেমোরি। তবে তার মানে এই নয় যে আমরা যা কিছু শিখি সবই ভুলে যাই, আর তাই উচিত। সমস্ত কিছুকে ভুলে যাওয়ার যেমনই বিপজ্জনক, আবার মনে রাখাও তেমনই বিপজ্জনক। তাই এই দুটো প্রান্তিক অবস্থার মধ্যে একটি মাঝামাঝি অবস্থা আমাদের মধ্যে থাকা উচিত, আর প্রত্যেক মানুষের বেলায় তা হয়ও। কী হারে আমরা ভুলি সে কথা আগেই বলেছি, এখন বলবো কেন ভুলি। ভালোভাবে ধারণ করবার জন্য যে যে শর্তগুলি মেনে চলতে হয়, আমাদের প্রত্যেকের জীবনযাপনকে ভালোভাবে ধারণ করার জন্য আমাদের প্রত্যেককে যে যে শর্তগুলি মেনে চলতে হয় তা না করলে ভুলের হার বেড়ে যায়। অর্থাৎ ধারণাকে যে অবস্থাগুলি ব্যাহত করে বিস্মৃতিতে সেগুলি সহায়তা করে, সাহায্য করে। তাছাড়া কতকগুলি অবস্থা আছে যেগুলি আমাদের বিস্মৃতিতে বা বিস্মরণে সাহায্য করে থাকে।
সেগুলি সম্পর্কে এখন আমরা জানব। আচ্ছা, আমরা বিস্মৃতির প্রথম কারণ হিসাবে বলছি যে ম্যাটেরিয়াল রিজন, অর্থাৎ বস্তুগত কারণ। কিভাবে বস্তুগত কারণে আমাদের বিস্মৃতি ঘটে? যেসব বিষয়বস্তু শিখতে আমাদের দেরি হয় তাদের সহজেই আমরা ভুলে যাই। যেমন গদ্য আমরা কবিতার চেয়ে বেশি হারে ভুলি। বিষয়বস্তুর অর্থ, ছন্দ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য এই ঘটনা ঘটে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে এর বিপরীত ফলও হয়। কোনো কোনো ক্ষেত্রে যেসব বিষয়বস্তু শিখতে বেশি সময় লাগে সেই বিষয়বস্তুর বিস্মৃতির হারও কম। অর্থাৎ আমরা কোনো কবিতা যদি কখনো মুখস্থ করি, সেই মুখস্থ করার জন্য আমাদের অনেক সময় ধরে সেই বিষয়বস্তুটি শিখতে হয়, কিন্তু একটা গদ্য যখন আমরা পড়ি বা শিখি, সেটি সম্পর্কে জ্ঞান উপলব্ধ করি, সেটি আমরা বেশি সময় পড়ি না, অন্তত কবিতার তুলনায় অনেক কম পড়ি। তাই এক্ষেত্রে গদ্যের তুলনায় কবিতার তথ্যের স্মৃতি অনেক দিন ধরে থাকে। অর্থাৎ গদ্যের বিষয়বস্তু আমাদের খুব সহজেই বিস্মৃতি ঘটে থাকে। এখানে বিশেষভাবে পুনরাবৃত্তির সংখ্যা বিস্মৃতিকে প্রভাবিত করে। অর্থাৎ গদ্য পড়ার সময় আমরা পুনরাবৃত্তি কম ঘটাই, কিন্তু কবিতা পড়ার সময় আমাদের পুনরাবৃত্তির সংখ্যা বেশি হয়। তাই বলা হচ্ছে যে পুনরাবৃত্তির সংখ্যা বিস্মৃতিকে প্রভাবিত করে। যে জিনিস শিখতে দেরি হয় তার জন্য পুনরাবৃত্তির বেশি প্রয়োজন হয়, তাই ভুলিও দেরিতে। সেকেন্ড রিজন বা সেকেন্ড কারণ হচ্ছে রিজন ফর লার্নিং, অর্থাৎ শিখন সংক্রান্ত কারণ। যেসব বিষয়বস্তু শেখার ক্ষেত্রে ত্রুটি থাকে বা যে বিষয়বস্তু ঠিকমতো বোঝা হয়নি সেগুলি আমরা তাড়াতাড়ি ভুলে যাই। যেমন আমরা আমাদের নাম কোনো সময় ভুলি না। তার কারণ কি না? তার কারণ হলো বারবার ব্যবহারের ফলে ওটা আমাদের বেশি শিক্ষা হয়, কিন্তু অন্য একজনের নাম আমরা তাড়াতাড়ি ভুলে যাই। আবার যে বন্ধুর সঙ্গে বহুদিন থাকে তার নামটা সহজে ভুলি না, কিন্তু কয়েকদিনের আলাপে যার নাম জানি সেই বন্ধুর কথা আমরা সহজেই ভুলে যাই। নেক্সট হচ্ছে ফিজিক্যাল লার্নিং, অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল রিজন, অর্থাৎ দৈহিক কারণ, দৈহিক শিখন সংক্রান্ত কারণ। এই দৈহিক কারণগুলির মধ্যে মূলত দুটি কারণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্রেন ইনজুরি আর একটা হচ্ছে এফেক্টস অফ ড্রাগ। অর্থাৎ ব্রেন ইনজুরি অর্থাৎ মস্তিষ্কের কারণ বা মস্তিষ্কের আঘাতজনিত কারণে আমাদের বিস্মৃতি ঘটে থাকে। আমাদের স্মরণক্রিয়া নির্ভর করে আমাদের মস্তিষ্কের কাজের উপর। তাই মস্তিষ্কে যদি কোনো গণ্ডগোল হয় আমাদের ধারণ ক্ষমতা লোপ পায়, ফলে আমরা ভুলে যাই। ধরা যাক কোনো ছেলে ফুটবল খেলতে খেলতে মাথায় খুব আঘাত পেলে অচৈতন্য হয়ে যায়। তারপর শুশ্রূষা করার পর তার চেতনা ফিরে এলে তাকে জিজ্ঞাসা করলে সে খেলার সম্বন্ধে কিছু বলতে পারে না। এতে অবশ্য খুব বেশি আগের ঘটনাকে ভুলিয়ে দিতে পারে না। এরকম দুর্ঘটনা থেকে মাঝে মাঝে আমাদের স্মৃতি একেবারে লোপ পেয়ে যায়। এরপর চলে আসি এফেক্টস অফ ড্রাগস, অর্থাৎ ঔষধের প্রভাব। দৈহিক কারণজনিত ঔষধের প্রভাবজনিত কারণেও আমাদের বিস্মৃতি ঘটে থাকে। অনেক সময় খুব বেশি উত্তেজক ওষুধ খেলে বা মদ খেলে স্মৃতি লোপ পায়। মানুষ অনেক জিনিস তাড়াতাড়ি ভুলে যায়। যেসব ওষুধ মস্তিষ্কের সুষুম্না কোষগুলিকে খারাপ করে দেয় সেগুলি আমাদের বিস্মৃতির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট হচ্ছে ইনহিবিশন, অর্থাৎ পশ্চাদমুখী প্রতিরোধ। এই ইনহিবিশন মানে হচ্ছে কোনো কিছু জিনিস শেখার পর আবার কোনো নতুন জিনিস শিখলে দেখা যায় যে শেষ বা বর্তমান বিষয়বস্তু পূর্বের বিষয়বস্তুকে ভুলিয়ে দিতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় পশ্চাদমুখী প্রতিরোধ, অর্থাৎ ইনহিবিশন। অর্থাৎ ইনহিবিশন বা পশ্চাদমুখী প্রতিরোধ কি না, কোনো কিছু জিনিস শেখার পর আবার কোনো নতুন জিনিস শিখলে দেখা যায় যে শেষ বা বর্তমান বিষয়বস্তু পূর্বের বিষয়বস্তুকে ভুলিয়ে দিতে
সহায়তা করে। ধরো পরপর দুটো কবিতা মুখস্থ করলে দেখা যাবে যে যখন প্রথম কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে তখন তার ভিতর দ্বিতীয়টির কোনো কোনো কথা চলে আসছে। একে মনোবিজ্ঞানীগণ নাম দিয়েছে রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। একে কি বলেছেন মনোবিদগণ? এই ধরনের প্রক্রিয়াকে বলেছেন যে রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন, অর্থাৎ বর্তমান শিখনের অতীত শিখনের উপর যে প্রভাব তাকেই বলা হয় রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। অর্থাৎ রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন কি না, বর্তমান শিখনে অতীত শিখনের উপর যে প্রভাব, অতীত শিখনে যে প্রভাব থাকে সেই প্রভাবকে বলা হচ্ছে রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। এর ফলে দেখা যায় যে আগের কবিতাটি বেশি ভুলে যায়। অনেক সময় এর বিপরীত প্রক্রিয়াও লক্ষ্য করা যায়, অর্থাৎ অতীত অভিজ্ঞতা বর্তমান অভিজ্ঞতাকে প্রভাবিত করে। কি করে না, অতীত অভিজ্ঞতা বর্তমান অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন। তাহলে রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন কি না, রিট্রোঅ্যাক্টিভ ইনহিবিশন হচ্ছে বর্তমান শিখনে অতীত শিখনের উপর প্রভাবকে বোঝায়। আর প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন কি না, প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন হচ্ছে অতীত অভিজ্ঞতা বর্তমান অভিজ্ঞতাকে প্রভাবিত করে। আর রিট্রোঅ্যাক্টিভ হচ্ছে বর্তমান অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতাকে প্রভাবিত করে। এই ধরনের ইনহিবিশনও বিস্মৃতির প্রধান কারণ হতে পারে। নেক্সট আসছি ল্যাক অফ রেস্ট, অর্থাৎ বিশ্রামের অভাব। এবিংহস পরীক্ষা করে দেখেন তিনি এমনি যা ভুলেন কোনো কিছু শেখার পর ঘুমোলে তার চেয়ে কম ভোলেন। ডোলেনবাক নামে একজন মনোবিজ্ঞানী পরীক্ষা করে দেখেন যে কোনো কিছু শেখার পর আমরা যত তাড়াতাড়ি ঘুমাতে পারি তত বেশি মনে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু শিখি তারপরে যদি আমাদের বিশ্রাম না হয় তাহলে আমরা সেটা সহজেই ভুলে যাই। আর যদি শেখার পর যদি আমরা একটু ঘুমিয়ে নিই বা একটু রেস্ট নিই তাহলে আমাদের সেই জানা বিষয়বস্তু বা তথ্য মনে থাকে, স্মৃতিতে থাকে। অর্থাৎ বলা যায় ল্যাক অফ রেস্ট অর্থাৎ বিশ্রামের অভাবও আমাদের বিস্মৃতির একটা বড় কারণ। নেক্সট হচ্ছে ফ্যাটিগ অর্থাৎ অবসাদ। এই অবসাদের কারণেও আমরা ভুলে যাই। খুব বেশি সময় ধরে কাজ করলে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি। ঠিক এমনই খুব বেশিক্ষণ মানসিক কাজ করলে আমাদের মানসিক ক্লান্তি বা অবসাদ আসে। ফলে এই অবস্থায় আমরা যা শিখি তা তাড়াতাড়ি ভুলে যাই। এই শিখনের পেছনে সক্রিয় মানসিক ইচ্ছা থাকে না। আসলে অবসাদ নয়, সক্রিয় মানসিক ইচ্ছা থাকে না বলেই আমরা ভুলে যাই। নেক্সট হচ্ছে আনকনসিয়াস রিপ্রেশন অর্থাৎ অবদমন, অচেতন মনের অবদমন। ফ্রয়েড এবং তার মতবাদে বিশ্বাসী অনেক মনোবিদগণ মনে করেন যে ভালোটা আমাদের ইচ্ছাকৃত, অর্থাৎ আমরা ভুলতে চাই বলেই ভুলি। এই ফ্রয়েড মনে করেন যে আমরা ভুলতে চাই বলেই ভুলে যাই। তাদের মত হলো আমরা জীবনের সমস্ত অপ্রিয় অভিজ্ঞতাগুলোকে ভুলতে চাই, তবে এই সব ভুলে যাওয়াকে আমরা ধারণ ক্রিয়ার অভাব হিসাবে ধরতে পারি না। এই সব ঘটনার অভিজ্ঞতাগুলি আমাদের অবচেতন মনে অবদমিত থাকে এবং ইচ্ছা করলে ফিরিয়ে আনা যায়। অর্থাৎ আমরা যে বিষয়বস্তুগুলোকে ইচ্ছা করেই ভুলে যাই, মানে আমরা ভুলে যেতে চাই, সেই সমস্ত তথ্যগুলি আমাদের স্মৃতিতে অবদমিত অবস্থায় থাকে। অর্থাৎ কোনো সময় যদি আমরা চাই সেটাকে ফিরিয়ে আনতে বা পুনরুদ্রেক ঘটাতে বা পুনরুদ্ধার করতে, তাহলে আমরা সেটা পারি। এরপর হচ্ছে ইন্টেন্স গ্রিফ অর্থাৎ তীব্র শোক। এই তীব্র শোকের ফলে ব্যক্তির স্মৃতি সম্পূর্ণ লোপ পায়। এই স্মৃতি লোপ পাওয়াকে বলা হয় অ্যামনেশিয়া। অর্থাৎ
তীব্র শোকের ফলে যদি ব্যক্তির স্মৃতি লোপ পায় সেই প্রক্রিয়াকে বা সেই ধরনের স্মৃতি লোপ পাওয়াকে বলা হয় অ্যামনেসিয়া। যেসব অবস্থা ধারণ বা সংরক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করে সেগুলি বিপরীত অবস্থা বিস্মৃতি আনে। কি বলছে না, যেসব অবস্থা ধারণ বা সংরক্ষণ প্রক্রিয়ায় সহায়তা করে সেগুলির বিপরীত অবস্থা বিস্মৃতি আনে। তাই সংরক্ষণ, শিখন এবং অভ্যাস বাড়ালে বিস্মৃতি কমে। নেক্সট হচ্ছে চেঞ্জ এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবর্তিত পরিবেশ। এই পরিবর্তিত পরিবেশের কারণেও বিস্মৃতি ঘটে থাকে। যে পরিবেশে আমরা শিখি সেই পরিবেশের বিভিন্ন উপাদানগুলি স্মরণের সহায়ক। বাড়িতে ভালো করে তৈরি প্রশ্নোত্তর পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুলে যাই। অর্থাৎ বাড়িতে যখন আমরা শিখি তখন তার পরিবেশ একরকম থাকে, আমরা সেই বাড়িতে শেখা জিনিসই বাড়িতেই খুব ভালোভাবে মনে করতে পারি। সেই একই বিষয়বস্তু বাড়িতে শেখা বিষয় অর্থাৎ বাড়িতে শেখা বিষয়বস্তু পরীক্ষার হলে এসে বা পরীক্ষা দেওয়ার সময় উত্তরপত্রে লেখার সময় সেটার অনেকাংশেই আমরা ভুলে যাই। তাই বলাই যায় যে পরিবর্তিত পরিবেশও স্মৃতি লোপ পাওয়ার একটি কারণ হতে পারে। এরপর হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস অর্থাৎ চর্চার অভাব। একটা কথায় আছে যে অনভ্যাসে বিদ্যা হ্রাস। আমরা সকলেই বলে থাকি, প্রচলন আছে একটি কথা, সেটি হচ্ছে অনভ্যাসে বিদ্যা হ্রাস। অর্থাৎ কথাটি এক্ষেত্রে প্রযোজ্য। কোনো কিছু শেখার পর দীর্ঘদিন চর্চা না করলে তার বিস্মরণ ঘটে। এরপর হচ্ছে নেচার অফ কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তুর প্রকৃতি। বিষয়বস্তুর প্রকৃতির উপরও বিস্মরণ প্রভাব ফেলে। বিষয়বস্তুর প্রকৃতির উপর মনে রাখা বা ভুলে যাওয়া অনেকখানি নির্ভর করে। এবিংহাউস একটি পরীক্ষা থেকে জানা যায় অর্থহীন বা শব্দতালিকা বা অর্থযুক্ত শব্দতালিকা বা সম্পূর্ণ বাক্য ইত্যাদি বিষয়বস্তুর মধ্যে অর্থহীন শব্দতালিকার ক্ষেত্রে বিস্মরণ হার সবথেকে বেশি হয়। এছাড়াও অন্য আরেকটি কারণ হতে পারে, সেটি হচ্ছে ইমোশনাল রেসিস্টেন্স অর্থাৎ আবেগজনিত প্রতিরোধ। তীব্র আবেগমূলক পরিস্থিতিতে খুব ভালো করে শেখা বিষয়গুলিও আমরা মনে রাখতে পারি না। যখন কোনো বিষয়বস্তু কোনো শিক্ষার্থী তার আবেগজনিত বা আবেগমূলক পরিস্থিতিতে শেখে সেই বিষয়বস্তু তারা বেশি দিন পর্যন্ত মনে রাখতে পারে না। তাই আবেগজনিত প্রতিরোধ বা ইমোশনাল রেসিস্টেন্স বিস্মৃতির একটি অন্যতম কারণ হতে পারে। তাহলে এতক্ষণ আমরা বিস্মৃতির কারণ হিসাবে কি জানলাম? বিস্মৃতির কারণ হিসাবে জানলাম যে ম্যাটেরিয়াল রিজনস অর্থাৎ বস্তুগত বিভিন্ন কারণের জন্য আমাদের বিস্মৃতি ঘটে থাকে। সেকেন্ড, রিজনস অফ লার্নিং অর্থাৎ শিক্ষণজনিত বিভিন্ন কারণেও আমাদের বিস্মৃতি ঘটে থাকে। আর হচ্ছে ফিজিক্যাল রিজনস অর্থাৎ ফিজিক্যাল লার্নিং রিজনস জনিতও আমাদের বিস্মৃতি ঘটে থাকে। তার মধ্যে ব্রেন ইনজিওরি এবং এফেক্টস অফ ড্রাগ অর্থাৎ ড্রাগের ওষুধের প্রভাবের ফলেও, আর ব্রেন ইনজিওরি অর্থাৎ মস্তিষ্কের ক্ষত বা মস্তিষ্কের আঘাতের কারণেও আমাদের বিস্মৃতি ঘটে থাকে। ফোর্থ হচ্ছে ইনহিবিশন অর্থাৎ পশ্চাদমুখী প্রতিক্রিয়ার ফলেও আমাদের বিস্মৃতি ঘটে। ফিফথ হচ্ছে ল্যাক অফ রেস্ট অর্থাৎ বিশ্রামের অভাবেও আমাদের বিস্মৃতি ঘটে থাকে। নেক্সট হচ্ছে ফ্যাটিগুই অর্থাৎ অবসাদ। বিভিন্ন অবসাদমূলক কাজের জন্য বা আমাদের মানসিক ক্লান্তির জন্যও আমাদের তথ্য সম্পর্কিত বিস্মৃতি ঘটে থাকে। নেক্সট হচ্ছে আনকনসিয়াস রিপ্রেশন অর্থাৎ অবদমন। অচেতন মনের অবদমন প্রক্রিয়ার ফলেও আমাদের বিস্মৃতি ঘটে থাকে বা আমরা অনেক কিছুই ভুলে যাই। আর ইন্টেন্স গ্রিপ অর্থাৎ তীব্র শোকের ফলেও ব্যক্তি স্মৃতি সম্পূর্ণ লোপ পায়।
এই ইন্টেন্স গ্রিপ অর্থাৎ তীব্র শোকের ফলে ব্যক্তির যে স্মৃতি লোপ পায় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি না অ্যামনেশিয়া। আর হচ্ছে কি চেঞ্জড এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবর্তিত পরিবেশের ফলে আমরা যা কিছু শিখি সেটা পরিবর্তিত অন্য এক পরিবেশে গিয়ে আমরা সেই বিষয়বস্তু সেই সঠিকভাবে মনে নাও করতে পারি, অর্থাৎ মনে নাও হতে পারে। এটিও একটি বিস্মৃতির কারণ হতে পারে। নেক্সট হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস অর্থাৎ চর্চার অভাব, অর্থাৎ অনভ্যাসে বিদ্যা হ্রাস কথাটি এখানে প্রযোজ্য। অর্থাৎ কোনো কিছু শেখার পর যদি আমরা সেই বিষয়বস্তু দীর্ঘদিন ধরে চর্চা না করি বা অনুশীলন না করি, সেক্ষেত্রেও আমার সেই বিষয়বস্তু সম্পর্কিত তথ্য বা স্মৃতি আমাদের বিস্মরণ ঘটে থাকে ধীরে ধীরে। লাস্ট হচ্ছে নেচার অফ কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তুর প্রকৃতি। এই বিষয়বস্তুর প্রকৃতির উপরও স্মৃতির হ্রাস ঘটে থাকে। অর্থাৎ যদি অর্থহীন কোনো বিষয়বস্তু আমরা শিখি, সেক্ষেত্রে অর্থহীন বিষয়বস্তু আমরা বেশি দিন মনে রাখতে পারি না। আবার অনুরূপভাবে অর্থযুক্ত বিষয়বস্তু আমরা বহুদিন ধরে মনে রাখতে পারি। আজকের বোঝানো এতটুকুই। ধন্যবাদ।